সোনা রোদে হাসি দেখে মনে রং লেগেছে, ওই আকাশ আমায় কাছে ডেকেছে, ওই আকাশ আমায় কাছে ডেকেছে। গানটা কেমন লাগলো জানাবে। চলো আজকে ব্লগটা শুরু করে দিই। চলে এসো সবাই। আজকে একটা নতুন রেসিপি আমি শুরু করছি, প্রথম ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এগুলো হচ্ছে আলুর খোলা, পটলের খোলা, যেগুলো দেখতে পাচ্ছ ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় সেটা আমি আগে জানতাম না। জানার পর থেকে আমি নিজেই বাড়িতে বানানো শুরু করেছি এবং খুব সুন্দর হয়। দেখো, কড়াইয়ে অল্প তেল দিয়েছি, খুবই অল্প তেল দিতে হবে, মানে খুব বেশি তেল না, জাস্ট একটু সবজি ফ্রাই করে নেব খোলাগুলো, যাতে কাঁচা ভাবটা চলে যায়। একদম পুরো ডিপ ফ্রাই হবে না, একটু কাঁচা ভাব থাকবে আর হালকা একটা ফ্রাই ভাব আসবে। তারপর অল্প একটু নুন ছড়িয়ে দিয়ে এটা ফ্রাই করে নেব। তারপর এগুলোর সাথে আরও কিছু মিক্সড করে আমি এটাকে একটা পেস্ট বানাবো, যেটা গরম ভাতের সাথে যদি কেউ খায়, তার আমার মনে হয় না তার সবজি বা ডাল তরকারি কিছু আর সেই দিন প্রয়োজন পড়বে। যদিও আমি ডাল সবজির সাথেই এটা বানিয়েছি, কারণ অর্ধেক ভাত তো আমার এটা দিয়েই হয়ে গেছে। তো দেখো, ঠিক এইরকমভাবে হালকা ফ্রাই একটা করে নেবে। খুব সুন্দর, দেখো খুব সুন্দর মানে ফ্রাই হয়েছে, মানে খুব ডিপ ফ্রাই নয়, একদম হালকা একটা ফ্রাই। আর এর সাথে দুটো কাঁচা লঙ্কা, কয়েকটা মানে ভাজা বাদাম আর কাঁচা রসুন। রসুনটাও কাঁচাই দিতে হবে, কিন্তু রসুনও কোনো ভাজার দরকার নেই, তবে এর ফ্লেভারটা আসবে। তো এই সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি, এই যেগুলো এই বাটাতে লাগবে এগুলো আমি সব মিক্সিতে ভরে নেব। মিক্সির যে ছোট জারটা আছে তাতেই হয়ে যাবে, কারণ এটা খুব একটা বেশি বানানোর প্রয়োজন পড়ে না। একদম সামনের ভাতেই সবাই খায়, ভাতের যে প্রথম পাতে সেটা নিলে খুব ভালো লাগে খেতে এবং মুখের টেস্ট ছেড়ে যাবে। মানে গ্যারান্টি দিয়ে আমি বলছি, এটা যদি কেউ ট্রাই করে একবার দেখো, তার মুখের স্বাদ একদম চেঞ্জ হয়ে যাবে এবং বারবার তোমরা সেটা বানিয়ে খাবে। দেখো, পেস্টটা করার পর ঠিক এরকম জিনিসটা হবে, দেখতে কত সুন্দর লাগছে। দেখো, একদম আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে এই ছোট্ট টিফিন বক্সটার মধ্যে এখন আমি ভরে ঢেকে রেখে দেবো, কারণ যখন খাবো তখন আমার দরকার পড়বে। তো চলো, আজকে স্পেশাল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। কেমন লাগলো বলো। আজকের যে ভিডিওটা স্পেশাল কেন, সেটা হচ্ছে আজকে কালকে গণেশ পুজো, গণপতি বাপ্পা এসে গেছে বাড়িতে। আমার বাড়িতে না, একদমই না, আমার বাড়িতে না, এটা হচ্ছে আমার জায়ের বাড়িতে। সেখানে গণেশ আসে, গণেশ পুজো হয়, গণেশ ঠাকুরকে আনা হয়। দেখো, গণেশ ঠাকুরকে এনে তাকে সাজিয়ে রেখে বসানো হয়ে গেছে এবং সামনে কত সুন্দর করে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আলপনা দিচ্ছে, মানে এত সুন্দর করে আলপনা দিচ্ছে। আমার মনে হয় তো গণেশ ঠাকুর তো খুব খুশি হয়েই যাবে। আমরাও খুব খুশি হয়েছি, এত খুব সুন্দর আলপনা দিচ্ছে এবং ডেকোরেশনটাও দেখো এত সুন্দর ফুল দিয়ে ঠাকুরের প্যান্ডেলটা, ঠাকুরের জায়গাটা সাজানো হয়েছে। আর গণেশ চতুর্থীর সেলিব্রেশনটা পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো, তোমরা পরের ভিডিওটার জন্য চোখ রাখবে। আজকে আমি তোমাদের ঠাকুরের আসার আগের দিন যে ডেকোরেশন সেগুলো একটু শেয়ার করে দিচ্ছি। আর দুটো রেসিপি, প্রথমে একটা রেসিপি আমি তোমাদের সাথে দেখিয়েছি, আর ঠাকুর পুজো উপলক্ষে অর্থাৎ গণেশ ঠাকুরের যে স্পেশাল যে আইটেম যেটা গণেশ ঠাকুর পছন্দ করে, তার একটা রেসিপি আমি তোমাদের সাথেও আজকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আজকে আর কি বানাচ্ছি আমি। তো জানো, ঠাকুরের প্রিয় হচ্ছে লাড্ডু, তো সেই জন্য আজকে একটু লাড্ডুই বানাবো, বাড়িতে বানাবো, একদম বাড়িতে পিওরভাবে বানাবো। তো প্রথমে আমি চিনি নিয়ে নিয়েছি, তারপর তাতে জল দিয়েছি, কেন কি এটাতে সিরাপ বানাবো, জলের একটা রস যেটাকে বলে, খুব একদম মোটা রস না, একদম পাতলা একটা রস বানাবো, যেটা আমার লাড্ডু বানানোর জন্য প্রয়োজন। বাড়িতে যদি কোনো কিছু বানিয়ে ঠাকুরকে অর্পণ করা হয়, আমার মনে হয় সেটা সবথেকে ভালো হয়। সেটা মন থেকে একদম নিজের পরিশ্রমের সাথে ঠাকুরকে দেওয়া হচ্ছে। কিনে এনে সবাই তো ঠাকুরের চরণে অর্পণ করতেই পারে বা ঠাকুরের জন্য দিতেই পারে। তো চলো দেখো, এবার আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে বেসন নিয়েছি, বেসনে অল্প একটু নুন দিয়েছি, তাতে জল দিয়ে এবার আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব। এই দুটো জিনিস দিয়েই এটা বানবে, এমন কিছু প্রয়োজনীয় জিনিস লাগে না। দেখো, ব্যাটারটা আমার হয়ে গেছে। এবার আমি এতে একটু অরেঞ্জ কালারটা দেবো, যেহেতু আমার বাড়িতে ছিল সেহেতু আমি এটা অ্যাড করেছি অরেঞ্জ কালার। লাড্ডুর যে কালারটা হয় সেই কালারটা এসে যাবে, ভালো লাগবে, একটু ডিপ কালার হবে, না হলে এটা ছাড়াও বানানো যায়। একটু
একটু বেশি ফ্রাই করে নিলেই কালারটা এসে যেত, কিন্তু আমি যেহেতু কালার ছিল। তো দেখো রসটা আমার রেডি হয়ে গেছে। রসটা চেক করার জন্য তোমরা খুন্তিটা রসে ডুবিয়ে তারপর হাতে একটু দুটো আঙুলে চিপচিপ করে দেখে নেবে যে একটু হাতে লেগে যাচ্ছে কিনা, চিপচিপে ভাবটা এসেছে কিনা, ব্যাস তাহলেই কমপ্লিট। তো এবার দেখো গরম তেলটা বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি এখানে পকোড়িগুলো ভেজে নেবো। ওই যে বেসনের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, একদম যে কোনো শেপে যে কোনো রকমভাবে জাস্ট একটু পকোড়ি টাইপের ভেজে নেব। কোনো শেপ দেওয়ার দরকার নেই, শুধু ভেজে ভালো করে ডিপ ফ্রাই করে তুলে নেব। একদম ডিপ ফ্রাই করবে, ভেতরে যেন কোনো কাঁচা ভাবটা না থাকে, তাহলে সেটা ঠিক ভালো লাগবে না। কারণ এটাকে তো শুধু ডিপ ফ্রাই করে আমরা ইউজ করব না, এটাকে আমরা আবার মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে, এই দেখো কত সুন্দর ভেজে নিয়েছি আমি, একদম শুকনো শুকনো, কোনো তেল নেই, তেলটাও একদম ছেঁকে তুলে নিয়েছি, আর ফ্রাইটাও একদম ডিপ ফ্রাই করেছি। তো এবার এগুলোকে দিয়ে আমি মিক্সির বড় যে জারটা আছে তাতে ভরবো, কারণ অনেকটা পরিমাণ হয়েছে, ছোটোটাতে আসবে না, তো তাড়াতাড়িও হয়ে যাবে আমার। তো দেখো মিক্সিতে দিয়ে এবার আমি একটু এটাকে পেস্ট করে নেবো। পেস্ট করলে কি হবে, যে ঝুড়ো ভাবগুলো এসেছে, দেখো দানা দানা যে মতিচুর টাইপের যে ঝুড়ো ভাবটা, সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। তো সেরকম একটা ভাব আসবে। এই যে জিনিসটা, এইটাই আমার প্রয়োজন ছিল, এটার জন্যই আমার বেসনটাকে বড়া করে এইভাবে করা। তো রসটাও রেডি হয়ে গেছে। এবার আমি ঝুড়ো যে ডাস্টগুলো, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, অ্যাড করে দিলাম, দিয়ে এবার আমি ভালো করে এটা মিক্সড করে নেব। মিষ্টির রসও রেডি, সাথে গুঁড়োগুলোও রেডি। তাহলে এবারে ভালো করে নেড়ে নিলেই লাড্ডু তৈরি হয়ে যায়। খুবই ইজি, বাড়িতে যে কেউ বানাতে পারবে, কোনো মানে সমস্ত বাড়ির উপকরণ দিয়েই এটা কিন্তু বানানো যায়, আলাদা করে কোনো কিচ্ছু করার দরকার নেই। আর বাড়িতে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখে নিও। আর এগুলো হচ্ছে আমি এক্সট্রা অ্যাড করেছি, এই যে বীজগুলো ছিল ড্রাই ফ্রুটসে, তো এগুলো আমি দিয়েছি যাতে একটু ভেতরে একটা দুটো থাকলে খেতেও ভালো লাগবে, মুখে লাগবে, তো দেখতেও ভালো লাগবে, ডেকোরেশনের জন্য। তোমরা নাও দিতে পারো, নর্মালভাবেও করা যায়। এবার এটাকে ভালো করে আমাকে একটু কড়াইতে নাড়তে হবে, কারণ এর একদম শুকনো শুকনো ভাবটা আনতে হবে, যাতে এটা মানে লাড্ডু পাকালে বেশ মানে শক্ত থাকে। একদম লাস্টে নাড়ার পর যখন দেখবে ওটা মানে শুকনো হয়ে গেছে, তখন একটু ঘি দিয়ে মিক্সড করে নেব, যাতে ঘিয়ের গন্ধটাও থেকে যায়, এবং ঘি দিলে লাড্ডুটা একটু বেশি দিন থেকে যাবে। কারণ একসাথে তো কেউ এতটা মিষ্টি তো এইভাবে একদিনে তো শেষ হয় না, তো সেই জন্য একটু বেশি দিন রেখে মানুষ খাবে, তার জন্য তোমরা একটু ঘি অ্যাড করে নেবে বেশি পরিমাণে, তাহলে লাড্ডুটা অনেক দিন থেকে যাবে। তো দেখো আমার লাড্ডুর পাকটা দেখো কত সুন্দর হয়েছে, একদম শুকনো শুকনো, একদম যাতে কোনো লিকুইড ভাবটা নাই থাকে, এরকম করতে হবে। তো এবার গরম গরম নামিয়ে নিয়েছি আমি থালাতে। গরম থাকা অবস্থাতেই, খুব গরম না, জাস্ট একটু 5-10 মিনিট পর থেকেই এটাকে কিন্তু পাকাতে হবে। খুব ঠান্ডা হয়ে গেলে জিনিসটা শেপটা ঠিক ভালো আসবে না। হাতে তেল নিয়ে নিতে পারো, হাতে তেল নিয়ে নিলে ওপরে ময়েশ্চার ভাবটা বেশ সুন্দর এসে যাবে। দেখো আমি পাকাচ্ছিলাম গোল গোল করে, রাউন্ড করে, তোমাদের যেরকম সাইজ তোমরা চাইবে, চাই ছোটো, চাই বড়, চাই মিডিয়াম, যে যেভাবে চাও সেভাবে এটাকে রেডি করতে পারো। তো মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে, আমিও এবার এটাকে রেডি করে নিচ্ছি। আমার দেখো অনেকগুলো লাড্ডু ওইটুকুনি বেসনে হয়েছে। আর এদিকে আমি লাড্ডু পাকাচ্ছিলাম, তখন আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে। মেয়ে বুঝতে পেরেছে এটা মিষ্টি কিছু, তো বারবার আমাকে বলছিল, মাম্মা মিষ্টি দাও, মিষ্টি দাও। আমি বলেছি হ্যাঁ অবশ্যই দেবো, কারণ আমি তো আগে ঠাকুরের জন্য ঠাকুরকে তো আগে আমি দেবো ভোগ হিসাবে, যেহেতু ঠাকুরের উদ্দেশ্যেই বানিয়েছি, তারপর অবশ্যই আমরা বাড়ির সবাইকে দেব। এবং তোমাদের জন্য রইলো এই রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। দুটো রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমার ডেলি ব্লগে এইরকমভাবে আমি ছোট্টখাট্টো স্পেশাল রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো একদম স্পেশাল। নর্মাল ঘরোয়া রান্না বাড়িতে সবাই রান্না করে খাও, কিন্তু যেগুলো বাড়িতে স্পেশাল সেই ধরনের আমি শেয়ার করব। তোমাদের কেমন লাগবে আমাকে জানাবে। আর এর পরের ভিডিওটাতে গণেশ চতুর্থীর যে সেলিব্রেশনটা, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা চোখ রাখবে আমার ভিডিওতে আর দেখতে থাকো। কেমন লাগলো জানাবে কিন্তু, লাইক করবে, কমেন্টস করবে। চলো আসছি, দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে।